ক্লাস 10 আগের দিন আমরা তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের কিভাবে সৃষ্টি হয় সেটা অবধি দেখেছিলাম। ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মি মানে কি, আলফা রশ্মি বিটা রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের কিভাবে সৃষ্টি হয় সেগুলো পড়েছিলাম। আজকে আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার থেকে শুরু করছি। দেখো, ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসার সাফল্যের জন্য বর্তমানে তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা হচ্ছে। যেমন ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় সোনা ব্যবহার করা হয়। হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়। পৃথিবীর সঠিক বয়স নির্ণয় করার জন্য তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা হয়। রেডিও কার্বন দ্বারা জীবাশ্মের বয়সও নির্ণয় করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয়তার ব্যবহার। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, আমরা আগের দিন বলেছি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনের ফলে আলফা রশ্মি আর বিটা রশ্মির নির্গত হয়। এবার আলফা রশ্মি আর বিটা রশ্মিটা কীভাবে নির্গত হচ্ছে সেটা একটু দেখব। দেখো, আলফা কণার ভর আমরা কত বলেছিলাম, 4 একক, আধান 2 একক। আলফা কণাটা কি না, হিলিয়াম নিউক্লিয়াস, যেখানে দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। আর তাহলে দুটো প্রোটন, তার আধান কত, +2, আর নিউট্রন হচ্ছে 0, তাই আধান হচ্ছে +2 আর এর ভর হচ্ছে 4 একক। ঠিক আছে, তাহলে কোনো পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে আমরা জানি, নিউট্রন আর প্রোটন, আর বাইরের বিভিন্ন কক্ষপথগুলোতে আমাদের কি থাকে না, ইলেকট্রন। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা একটা ইউরেনিয়াম 92-238 মানে একটা ইউরেনিয়ামের আইসোটোপ নিয়েছি। দেখো তাহলে তার প্রোটন সংখ্যা এখানে কত, 92, নিউট্রন সংখ্যা কত, 238 - 92 মানে 146। তাহলে এর ভেতরে 92টা আমাদের প্রোটন আছে আর 146টা নিউট্রন আছে। তাহলে এখান থেকে আমাদের কি, যখন দুটো প্রোটন আর দুটো নিউট্রন একসাথে নির্গত হবে তখন আমরা বলবো আলফা কণা নির্গত হচ্ছে। কিন্তু পরমাণুর ভেতরের নিউক্লিয়াসে কোথাও কি কোনো ইলেকট্রন বা নেগেটিভ কিছু আছে, আমরা বলছি কি বিটা রশ্মির আধান -1 একক আর ভর হচ্ছে 0 একক। তাহলে কি বিটা রশ্মিটা পরমাণুর নিউক্লিয়াসের ভেতর থেকে কি করে বেরোচ্ছে সেটাই এবার আমরা আলোচনা করব। দেখো, কোনো অস্থায়ী পরমাণুর নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি, নিউট্রন সংখ্যাটা প্রোটন সংখ্যার থেকে অনেক বেশি হচ্ছে। এখানে দেখো প্রোটন হচ্ছে 92, নিউট্রন হচ্ছে 146। নিউট্রন সংখ্যা বেশি হওয়ার জন্য কি হয়, নিউট্রনগুলো ক্রমাগত প্রোটনে চেঞ্জ হয়, একটা নিউট্রন ভেঙে কি করে, একটা প্রোটন উৎপন্ন করে। আর এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য সঙ্গে কি হয়, একটা বিটা কণাও নির্গত হয়। 0n1, এখানে 1, এখানে 0, এখানে 1, 1 1 মিলল, কিন্তু এখানে একটা এক্সট্রা 1 হলো বলে নিচে আমাদের কি দিতে হলো, -1, আর ওপরে 1 1 মিলে গেছে বলে 0। তাহলে এটা যেটা উৎপন্ন হলো সেটা কি, বিটা কণা। তাহলে এইভাবে নিউট্রন ভেঙে প্রোটন আর একটা বিটা কণা উৎপন্ন করছে, যেটা কিনা বিটা রশ্মি রূপে বেরিয়ে যাচ্ছে। এবার তাহলে বোঝা গেল যে পরমাণু নিউক্লিয়াসের বিভাজনের ফলে কিভাবে আলফা রশ্মি আর কিভাবে বিটা রশ্মি নির্গত হচ্ছে। এবার আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। আচ্ছা, নিউক্লিয় শক্তিটা কিভাবে আসছে সেটা জানার জন্য আগে আমাদের জানতে হবে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ভর ত্রুটিটা কি না, আমরা কি জানি যে একটা পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন, যাদেরকে আমরা একত্রে কি বলি, নিউক্লিয়ন। পরমাণু নিউক্লিয়াসের উপাদানগুলোকে আমরা কি বলি একত্রে, নিউক্লিয়ন। এই নিউক্লিয়নের মোট ভরই অ্যাকচুয়ালি কোনো নিউক্লিয়াসের মোট ভর হওয়া উচিত, মানে এই যে নিউক্লিয়নগুলির মোট ভর কোনো নিউক্লিয়াসের মোট ভর হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে উপস্থিত প্রোটন আর নিউট্রনের মোট ভর ওই নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভরের থেকে কিছুটা বেশি। মানে কি, যদি প্রোটন আর নিউট্রনের একত্রিত যে ভরটা পাচ্ছি এবং সেই প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ যে ভরটা পাচ্ছি, তাদের মধ্যে একটা পার্থক্য আছে, মানে দুটো সমান হচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে দুটো সমান হওয়া উচিত ছিল। এই যে দুটো সমান হচ্ছে না, এটাকেই আমরা কি বলছি, ভর ত্রুটি। মানে যেখানে নিউক্লিয়নগুলির মোট ভর আর নিউক্লিয়াসের মোট ভর, মানে এটা হচ্ছে পরীক্ষালব্ধ মোট ভর, এর মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি না, ভর ত্রুটি। মানে নিউক্লিয়াসের মোট ভর নিউক্লিয়নগুলির মোট ভরের সমান হচ্ছে না, হওয়া উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে এটা সমান নয়। বোঝা গেল এই যে ভর ত্রুটি। তাহলে এটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ধরা যাক একটা মৌলের পারমাণবিক সংখ্যা আমরা ধরেছি জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে এটাই তার প্রোটন সংখ্যা। ভর সংখ্যা ধরছি এ, তাহলে নিউট্রন সংখ্যা কত আমরা জানি, ভর সংখ্যা
মাইনাস পারমাণবিক সংখ্যা, এটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা ধরছি, আর এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এবার ধরে নিলাম একটি প্রোটনের ভর হচ্ছে এমপি আর একটি নিউট্রনের ভর হচ্ছে এমএন। তাহলে পি সংখ্যক প্রোটনের ভর কত হবে? জেড, এটা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, মানে এই প্রোটনের ভরটা কত হবে? জেড ছিল ওর পারমাণবিক সংখ্যা, মানে জেড এমপি, মানে এটাই প্রোটন সংখ্যা এমপি। আর ওদিকে আমাদের ছিল কি নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড, তাহলে এমএন, এটা হচ্ছে নিউট্রনের টোটাল সংখ্যা। তাহলে নিউক্লিয়াসের মোট ভর হচ্ছে, নিউক্লিয়ন থেকে আমরা পাচ্ছি জেড ইন্টু এমপি আর এ মাইনাস জেড ইন্টু এমএন, এটা হচ্ছে নিউক্লিয়নগুলোর মোট ভর। কিন্তু নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভরটা আমরা কত পাচ্ছি? এম। দেখা যাচ্ছে এই ভরটার থেকে বেশি, মানে নিউক্লিয়নগুলোর মোট ভর পরীক্ষালব্ধ ভরের থেকে বেশি। এটাকেই আমরা কি বলছি? না ভর ত্রুটি। বোঝা গেল? এটাকে আমরা কি বলছি? ভর ত্রুটি। মানে কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রনের মোট ভর ওই পরমাণুর নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভরের থেকে কিছুটা বেশি। এই যে ভর পার্থক্য, এটাকেই আমরা কি বলছি? না ভর ত্রুটি, যেটা আমরা এখানে করে দেখালাম। আচ্ছা, আমরা কি জানতাম এতদিন যে ভরের নিত্যতা সূত্র আছে তো, যে ভর অবিনশ্বর, ভরকে সৃষ্টি আর ধ্বংস করা যায় না। তাহলে এই যে ভর পার্থক্যটা, সেটা কি করে এলো? ভর তো কিছুটা কমে গেল। দেখা যাচ্ছে আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ দ্বারা যে ওই যে ভরটা রয়েছে, যে পরিমাণ ভরটা আমাদের ত্রুটি হলো ডেল্টা এম, সেই পরিমাণ ভর ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এই সমীকরণ দ্বারা কি হচ্ছে? শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে এই সমীকরণটা ই হচ্ছে কি? উৎপন্ন শক্তি, এম হচ্ছে কি? বস্তুকণার ভর, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। সিটা কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এই ভর ত্রুটির যে ডেল্টা এম, মানে যেটুকু পরিমাণ ভর পার্থক্য হলো, সেইটুকু পরিমাণ ভর আমাদের কি হলো? না এই ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এই সমীকরণ দ্বারা শক্তিতে রূপান্তরিত হলো। বোঝা গেল? যে পরিমাণ ভর ত্রুটিতে আমরা ভর পেয়েছিলাম, সেই পরিমাণ ভর কি হলো আমাদের? ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার দ্বারা শক্তিতে রূপান্তরিত হলো। এই যে শক্তিটা, সেই শক্তিটাকে আমরা কি বলছি? না নিউক্লিয় শক্তি। মানে ভর ত্রুটিতে যে ভরটা আমরা পেলাম, সেই পরিমাণ ভর কী হলো আমাদের? শক্তিতে রূপান্তরিত হলো ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এই সমীকরণ দ্বারা। আর এই শক্তিটাকে আমরা কি বলছি? না নিউক্লিয় শক্তি। বোঝা গেল? দেখো এখানে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ, ই হচ্ছে আমাদের উৎপন্ন শক্তি, এম হচ্ছে বস্তুকণার ভর। এক্ষেত্রে ভর বলতে আমরা ভর ত্রুটির ভরটাকে ধরবো, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে? তাহলে পরমাণুর নিউক্লিয়াস গঠনের সময় আমরা যে পরিমাণ ভরটাকে পেলাম না, বা ডেল্টা ভর, ডেল্টা এম যেটা পেলাম, ডেল্টা মানে ডিফারেন্স, মানে ভরের যে পার্থক্য হলো, যে ভর ত্রুটিটা হলো, সেটা কি হলো? শক্তিতে রূপান্তরিত হলো এই সমীকরণ দ্বারা। বোঝা গেল? তাহলে ওই ভরটা আমরা কি করলাম? শক্তি হিসাবে পেলাম, যেটাকে আমরা কি বলছি? নিউক্লিয় শক্তি। এবার এই নিউক্লিয় শক্তির একটা ব্যবহার আছে। এই নিউক্লিয় শক্তিটা কি করছে? না এই পরমাণু গঠনের সময় যে ভর ত্রুটিটা হচ্ছে, তা আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ দ্বারা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এই উৎপন্ন শক্তি আমাদের আকর্ষণ বল রূপে কাজ করছে এবং কি করছে? নিউক্লিয়াসের স্থায়িত্ব ঘটাচ্ছে। বোঝা গেল? এই শক্তিটা কি করছে? আকর্ষণ বল রূপে কাজ করছে, মানে নিউট্রন আর প্রোটনের মধ্যে একটা আকর্ষণ বল রূপে কাজ করছে, যার ফলে কি হচ্ছে? নিউক্লিয়াসের স্থায়িত্ব ঘটাচ্ছে। আর এই যে শক্তি, এই শক্তিটাকেই আমরা কি বলবো? নিউক্লিয় বন্ধন শক্তি। বোঝা গেল? এই শক্তিটা আকর্ষণ বল রূপে কাজ করছে এবং কি করছে? নিউক্লিয়াসের স্থায়িত্ব ঘটাচ্ছে। তাহলে এতক্ষণ অবধি আমরা যেটা পড়লাম, সেটা হলো কি, যে দেখলাম কোনো পরমাণুর নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর আর ওই পরমাণুর নিউক্লিয়নগুলো, মানে প্রোটন আর নিউট্রনের একত্রিত যে ভরটা, তার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটাকে আমরা কি বলছি? ভর ত্রুটি। তা ভর ত্রুটির এই যে ভরের পার্থক্য, সেই ভরটা যাচ্ছে কোথায়? এই ভরটা আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ দ্বারা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এই শক্তিটার কাজ কি? এই শক্তিটা আকর্ষণ বল রূপে কাজ করছে নিউট্রন আর প্রোটনের মধ্যে, দিয়ে কি হচ্ছে? নিউক্লিয়াসের স্থায়িত্ব বজায় রাখছে। তাই জন্য নিউক্লিয়াস গঠনের সময় এই শক্তিটা কি করছে? নিউক্লিয়াসের আকর্ষণ বল রূপে, নিউট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল রূপে কাজ করছে এবং নিউক্লিয়াসের স্থায়িত্ব বজায় রাখছে।
স্থায়িত্ব ঘটাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমাকে সংজ্ঞা বলে যে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে, এই শক্তিটাই নিউক্লিয় বন্ধন শক্তি। এবার এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে নিউক্লিয়নগুলোকে, মানে নিউট্রন আর প্রোটনগুলোকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণা হিসেবে আলাদা করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা কি বলছি না, নিউক্লিয় বন্ধন শক্তি। তার পরিমাণটা কি, ডেল্টা ই ইজ ইকুয়াল টু mc²। বোঝা গেল? ঠিক আছে, এইবার হচ্ছে দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া আর সংযোজন প্রক্রিয়া। বিভাজন আর সংযোজন প্রক্রিয়া। দেখো এখানে একটা আমি লেখচিত্র দিয়েছি, নিউক্লিয়াসের স্থায়িত্ব ভার্সেস ভর সংখ্যা। এখানে কি ভর সংখ্যা 0, এদিকে যত যাবে কি হবে, ভর সংখ্যা বৃদ্ধি পাবে, আর এদিকে যত যাবে নিউক্লিয়াসের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। দেখো এইখানে মানে যেখানে যে সমস্ত নিউক্লিয়াসগুলোর ভর সংখ্যা কম তাদের স্থায়িত্বটা কি হচ্ছে, কম। দুটো হালকা নিউক্লিয়াস কি করবে, স্থায়িত্ব লাভের জন্য যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করবে। এটাকে সাধারণ ভাষায় আমরা কি বলছি, নিউক্লিয় সংযোজন। আবার এদিকে দেখো ভারী নিউক্লিয়াসগুলোরও স্থায়িত্বটা কম, তাই স্থায়িত্ব লাভের জন্য কি করবে, একটা ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস গঠন করবে, যেটাকে আমরা কি বলবো না, নিউক্লিয়াস বিভাজন। তাহলে এটা হচ্ছে কি, একটা দুটো হালকা নিউক্লিয়াস যদি যুক্ত একটা ভারী নিউক্লিয়াস যখন গঠন করছে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, নিউক্লিয় সংযোজন। আবার একটা ভারী নিউক্লিয়াস স্থায়িত্ব লাভের জন্য যখন বিভাজিত হয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস গঠন করছে তখন আমরা তাকে কি বলবো, নিউক্লিয় বিভাজন। এবার এই প্রক্রিয়া দুটোই আমরা বিশদে আলোচনা করব। দেখো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া, আগেই বলেছি বিভাজন মানে কি, ভেঙে ফেলা, ভেঙে ফেলছে। ঠিক আছে, একটা ভারী নিউক্লিয়াসকে আমরা ভেঙে ফেলছি, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি না, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। কি করছে এক্ষেত্রে, যে বিভাজন প্রক্রিয়া আমরা বলতে পারি, তাহলে যে বিভাজন প্রক্রিয়ায় একটা ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো হালকা নিউক্লিয়াস বা কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে আমরা, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, যে নিউক্লিয় বিভাজন। বোঝা গেল? দেখো এখানে ইউরেনিয়ামের U92 আর 235 ইউরেনিয়ামের একটা ভারী নিউক্লিয়াস নেওয়া হয়েছে। এই নিউক্লিয়াসটা নিজে থেকে ভাঙবে না, আমরা কি করছি, একটা মন্থর গতিযুক্ত নিউট্রন দিয়ে এই নিউক্লিয়াসটাকে আঘাত করানো হচ্ছে। মানে U92 235 এই ইউরেনিয়ামের ভারী নিউক্লিয়াসটাকে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করাচ্ছি। তার ফলে কি হচ্ছে, U92 এখানে +1 হলে 236, U92 236 কি হচ্ছে, এই নিউট্রন দিয়ে এই নিউক্লিয়াসটাকে আঘাত করানোর ফলে যে নিউক্লিয়াসটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে কি, অস্থায়ী। অস্থায়ী হওয়ার ফলে এরা কি করছে, ভেঙে গিয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস মানে বেরিয়াম আর ক্রিপ্টন সঙ্গে উচ্চ গতিসম্পন্ন 3টে নিউট্রন আর শক্তি উৎপন্ন করছে। বোঝা গেল? মানে একটা ভারী নিউক্লিয়াসকে আমি নিউট্রন দ্বারা আঘাত করিয়েছি, যার ফলে সেই নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে গেছে, যার ফলে সেটা আবার বিভাজিত হয়ে মোটামুটি সমান ভরযুক্ত, মোটামুটি কাছাকাছি ভরের দুটো, মানে একটা হচ্ছে বেরিয়াম আর একটা ক্রিপ্টন, আর সঙ্গে উচ্চ গতিসম্পন্ন 3টে নিউট্রন উৎপন্ন করেছে এবং সেই সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করেছে। এই যে পদ্ধতিটা, এটাকে আমরা কি বলছি, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। তাহলে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া যদি কাকে বলে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং তার সঙ্গে নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা এবং প্রচুর শক্তি নির্গত করে, তাকে কি বলা হয়, নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, এবার দেখো এখানে আমি লিখেছি শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা আসছে কোথা থেকে, দেখা যাচ্ছে কি, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া আমরা বলছি প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটা উৎপন্ন হওয়ার কারণ কি বলতো, ভর ত্রুটি। মানে এই ইউরেনিয়াম 92 235 আর এই নিউট্রনের মোট ভর, আবার এদিকে উৎপন্ন হয়েছে কি, বেরিয়াম ক্রিপ্টন আর 3টে নিউট্রন, এদের মোট ভরের মধ্যে দেখা যাচ্ছে একটা পার্থক্য আছে। মানে ইউরেনিয়াম আর এই নিউট্রনের মোট ভর বেরিয়াম ক্রিপ্টন আর এই নিউট্রনের মোট ভরের থেকে কি হচ্ছে, বেশি। তাহলে
যে ভরটা বেশি থাকছে, যে ভর পার্থক্যটা দেখা যাচ্ছে, সেই ভরটা কি হচ্ছে না, শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেই শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে বলেই আমরা কি হচ্ছে, এই রিয়াকশানে প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছি। বোঝা গেল? তাহলে এখানেও এই বিক্রিয়াটাতেও আমরা শক্তি পাওয়ার কারণটা কি হচ্ছে, ভর পার্থক্য। এই দুটোর মোট ভর এই তিনটের মোট ভরের থেকে বেশি, যে পরিমাণ বেশি, মানে যে পরিমাণ বেশি বলতে ডেল্টা এমটা কি হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে শক্তিতে। কি সমীকরণ দ্বারা? E ইজ ইকুয়াল টু mc², এবং সে সমীকরণ দ্বারা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে বলে আমরা এখানে প্রচুর শক্তি পাচ্ছি। দেখো ওটাই লেখা আছে, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় কি হচ্ছে, প্রচুর শক্তি পাচ্ছি, এবং সেই শক্তির কারণটা আমরা কি বলছি, ভর ত্রুটি। এক্ষেত্রে U92 মানে ইউরেনিয়াম 92-235, আর নিউট্রনের মোট ভর বেরিয়াম, ক্রিপ্টন আর নিউট্রনের মোট ভরের থেকে কি হচ্ছে, বেশি। তাই ভর পার্থক্যটা কি হচ্ছে, E ইজ ইকুয়াল টু mc², মানে আইনস্টাইনের সমীকরণ দ্বারা ওই পরিমাণ ভর থেকে তুল্য পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, ফলে আমরা শক্তিটা পাচ্ছি। দেখো এবার ওই বিক্রিয়াটাকেই আর একবার করে এখানে দেখানো হয়েছে। আমরা আগেরবার কি দেখছিলাম, যে একটা নিউট্রন গিয়ে আঘাত করছে একটা ভারী নিউক্লিয়াসকে, তার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে যাচ্ছে, 236U92 যেটা হচ্ছে অস্থায়ী হয়ে যাচ্ছে, সেটা ভেঙে বেরিয়াম, ক্রিপ্টন আর 3টে নিউট্রন উৎপন্ন করছে। যেই 3টে নিউট্রন উৎপন্ন করলো, এই 3টে নিউট্রন তো আবার থেমে থাকবে না, এরা কি হচ্ছে, উচ্চ গতিসম্পন্ন 3টে নিউট্রন উৎপন্ন হয়েছে। এই নিউট্রনগুলো কি করবে, একটা ইউরেনিয়ামের যদি আমি পাত নিই, সেখানে তো একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস থাকবে না, অনেক অনেক ইউরেনিয়াম নিউক্লিয়াস থাকবে। প্রথম একটা নিউট্রন দিয়ে যেই আঘাত করালাম, কি হলো, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস U92-236 মানে অস্থায়ী হলো, সেটা ভেঙে গিয়ে বেরিয়াম, ক্রিপ্টন, যেটা এখানে লিখিনি, বেরিয়াম, ক্রিপ্টন আর 3টে নিউট্রন উৎপন্ন করেছে। সেই 3টে নিউট্রন কি করবে, প্রত্যেকটা নিউট্রন আবার একটা একটা করে ইউরেনিয়াম 235কে অ্যাটাক করবে, দিয়ে সেটা আবার ইউরেনিয়াম 236 হবে, এবং সেটা ভেঙে গিয়ে আবার 3টে নিউট্রন উৎপন্ন করবে। এই যে আবার 3টে নিউট্রন হবে, সেই 3টে নিউট্রনের প্রত্যেকটা আবার একটা একটা করে ইউরেনিয়ামকে অ্যাটাক করবে, আবার তারা 3টে করে নিউট্রন উৎপন্ন করবে, তারা আবার অ্যাটাক করবে, মানে এইভাবে চেন ওয়াইজ, মানে শৃঙ্খল ওয়াইজ এই বিক্রিয়াটা চলতে থাকবে। আর একবার যখন একটা ইউরেনিয়াম ভাঙবে, তখন কি হবে, ভর ত্রুটির জন্য বা ভর পার্থক্যের জন্য আমরা অনেকটা করে শক্তি পাবো। এবার এখানে শৃঙ্খলের মধ্যে প্রচুর ইউরেনিয়াম ভাঙবে, তার মানে আমরা প্রচুর শক্তি পেতেই থাকবো। আর এই শক্তিটাকে, এই বিভাজন শক্তিকে কাজে লাগিয়ে কি হবে, পারমাণবিক বোমা তৈরি হয়। বোঝা গেল? যখন কি শৃঙ্খলভাবে, অনিয়ন্ত্রিতভাবে একটার পর একটা ইউরেনিয়াম ভাঙতে থাকবে আর শক্তি উৎপন্ন হতে থাকবে, এবং এই শক্তি থেকে আমরা কাজে লাগিয়ে কি করব, পারমাণবিক বোমা উৎপন্ন হয়। এটাকে কি বলা হয়, নিউক্লিয় শৃঙ্খল প্রক্রিয়া। ঠিক আছে, এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, পারমাণবিক বোমা তৈরি করতে পারি। এবার নিউক্লিয় বিভাজনের কিছু, এই পারমাণবিক বোমাই 1945 খ্রিস্টাব্দে হিরোশিমা নাগাসাকিতে এই পারমাণবিক বোমায় বিস্ফোরণ করা হয়েছিল। নিউক্লিয় বিভাজনের ব্যবহারিক প্রয়োগটা কি, ওই যে বললাম, একটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা হয়, সেটা কি হচ্ছে, যদি শৃঙ্খল বিক্রিয়া চেন ওয়াইজ চলতেই থাকে, তার মানে কি, সেই বিক্রিয়াটা অনিয়ন্ত্রিত, মানে 3টে নিউট্রন পাবো, সেই 3টে নিউট্রন প্রথমে যেটা পেলাম সেটা একটা ইউরেনিয়ামকে অ্যাটাক করলো, আবার তারা 3টে করে নিউট্রন করলো, প্রত্যেকটা নিউট্রন আবার একটা ইউরেনিয়ামকে অ্যাটাক করলো, মানে এইভাবে বিক্রিয়াটা চলতেই থাকছে। এই যে পদ্ধতি, এটাকে আমরা কি বলছি, অনিয়ন্ত্রিত শৃঙ্খল প্রক্রিয়া। এর সাহায্যে আমরা কি করতে পারি, পারমাণবিক বোমা তৈরি করতে পারি। আর এটাকেই যদি আমরা নিয়ন্ত্রিত শৃঙ্খল করি, মানে এই যে 3টে নিউট্রন বেরিয়েছে, যদি এমন কিছু ওখানে মৌল দিই যে 2টো নিউট্রনকে সে শোষণ করে নিল, একটা নিউট্রনকে দিয়ে আবার একটা ইউরেনিয়ামকে অ্যাটাক করানো হলো, আবার যেই 3টে বেরোলো 2টো নিউট্রনকে শোষণ করা হলো, একটা নিউট্রন দিয়ে আবার একটা ইউরেনিয়ামকে অ্যাটাক করানো হলো। এখানে আমরা ক্যাডমিয়াম মৌল নিউট্রনকে শোষণ করতে পারে জানি। এই পদ্ধতির দ্বারা যদি করা হয় বিষয়টা, তার মানে সেটা হবে নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে এরকম পরপর এত শক্তি উৎপন্ন হতে থাকবে না, নিয়ন্ত্রিত শক্তি হবে। সেইটাকে আমরা কি বলবো, নিয়ন্ত্রিত শৃঙ্খল প্রক্রিয়া। তার সাহায্যে আমরা কি তৈরি করতে পারি, পারমাণবিক চুল্লি। এই পারমাণবিক চুল্লি দিয়ে আমরা কি করতে পারি,
চুল্লি থেকে যে শক্তি পাই সেটা আমরা বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের ক্ষেত্রে, নিউট্রনের তীব্র রশ্মি তৈরির ক্ষেত্রে, বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে নিউক্লিয় বিভাজনের ফলে শক্তি উৎপন্ন হয় এবং সেটাকে আমরা অনিয়ন্ত্রিত শৃঙ্খল প্রক্রিয়া দ্বারা আমরা কি পাই? পারমাণবিক বোমা। আর নিয়ন্ত্রিত শৃঙ্খল প্রক্রিয়া দ্বারা পারমাণবিক চুল্লি, এবং পারমাণবিক চুল্লির শক্তিকে আমরা আবার বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। আচ্ছা, নিউক্লিয় দুর্ঘটনা বলতে কি বুঝি? দেখো, নিউক্লিয় চুল্লি, চিকিৎসা ক্ষেত্র, গবেষণাগারে যে সমস্ত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, কোনো কারণে সেই সমস্ত তেজস্ক্রিয় আইসোটোপ যদি পরিবেশে ছড়িয়ে পড়ে তাহলে কি হয়? যে ক্ষতিগুলো হবে সেই ঘটনাটাকে আমরা কি বলবো? নিউক্লিয় দুর্ঘটনা। ঠিক আছে, এবার নিউক্লিয় দুর্ঘটনার দুটো ফলাফল হতে পারে, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল আর একটা হচ্ছে জেনেটিক। প্যাথোলজিক্যাল ক্ষতিটা কি হচ্ছে? প্যাথোলজিক্যাল ক্ষতির ফলে আমাদের কি হচ্ছে না ক্যান্সার, লিউকোমিয়া ইত্যাদি রোগ হতে পারে। প্যাথোলজিক্যাল ক্ষতির ক্ষেত্রে কি হবে? দেহের যে অংশে এই বিকিরণগুলো পড়বে সেই অংশের কোষগুলো ধ্বংস হয়ে যাবে। আর জেনেটিক ক্ষতির ক্ষেত্রে কি হবে? জনন কোষের জিনগুলোই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর ফলে এই রোগ বংশানুক্রমিকভাবে চলতে থাকবে। চেরনোবিল আর ফুকুশিমাতে এই পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। বোঝা গেল? প্যাথোলজিক্যাল মানে কি? দেহের যে অংশে এই বিকিরণ রশ্মিগুলো পড়বে সেই অংশের কোষগুলো নষ্ট হয়ে যাবে, যার ফলে ক্যান্সার সৃষ্টি হবে। আর জেনেটিক কি? জনন কোষের জিনগুলোই এতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর ফলে কি হবে? এই রোগটা বংশানুক্রমিকভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি চেরনোবিল, ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনায় এই ধরনের জেনেটিক ক্ষতি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আমরা নিউক্লিয় বিভাজনটা তো পড়েছিলাম, এবার যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আমরা প্রথমেই বলেছিলাম সংযোজনের ক্ষেত্রে কি হচ্ছিল? স্বল্প ভরযুক্ত দুটো নিউক্লিয়াস যুক্ত হয়ে কি হচ্ছিল? বৃহত্তর নিউক্লিয়াস উৎপন্ন করছিল, এবং সেই সঙ্গে বললাম কি প্রচুর শক্তি উৎপন্ন হবে। তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলে? কোনো ক্ষেত্রে যদি আমরা অতি উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটা হবে। কি বলছে দেখো, কোনো ক্ষেত্রে যদি অতি উচ্চ তাপমাত্রায় দুটি স্বল্প ভরযুক্ত পরমাণুর নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে বৃহত্তর নিউক্লিয়াস উৎপন্ন করে এবং সেই সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করে, তাকে আমরা সেই প্রক্রিয়াটাকে বলবো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। এবার তুমি বলবে অতি উচ্চ তাপমাত্রা কেন লাগবে? দুটো ছোট ছোট নিউক্লিয়াস মানে কি? দুটোই পজিটিভ। দুটো পজিটিভকে একসাথে যদি আমাদের জুড়তে হয় সেক্ষেত্রে আমাদের অনেক অতি উচ্চ তাপমাত্রা দিতে হবে, না হলে প্রক্রিয়াটা সম্ভব হবে না। তাই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার জন্য আমাদের সবসময় অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়, যেহেতু এখানে দুটো পজিটিভকে আমরা একসাথে জুড়তে হবে। ঠিক আছে, তাই জন্য স্বল্প ভরযুক্ত নিউক্লিয়াস অতি উচ্চ তাপমাত্রায় একত্রে যুক্ত হয়ে কি হয়? বৃহত্তর নিউক্লিয়াস করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। যেহেতু বলেছি অতি উচ্চ তাপমাত্রা, ওই তাপমাত্রা সাধারণত নক্ষত্র এবং সূর্যে এই সমস্ত জায়গায় পাওয়া যায়, তাই নক্ষত্র সূর্যের অভ্যন্তরীণে এই প্রক্রিয়া হয়। 1938-এ বেথে এবং ওয়াইটস্যাকার এই বিক্রিয়াটা করে। এখানে দেখো 4টে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস নেওয়া হয়েছে। এখান থেকে হয়েছে কি? একটা হিলিয়াম 4, ওপরে 4 নিচে 4 হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক, এখানে হচ্ছে 4 ভর একক। ঠিক আছে, তাহলে 4 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর ভরও হচ্ছে 4 একক। তাহলে হচ্ছে 2 আর 4, ওপরটা তো হলো, নিচেরটা স্যাটিসফাইড হলো না, তার জন্য এখানে +1 দিয়ে 2 দিলাম। তাহলে হলো কি? ওপরে 4 আর নিচেও কি হলো? 2 +1 4, আর ওপরটা 0 রাখলাম। এটা হচ্ছে কি? পজিট্রন, মানে ইলেকট্রনের অপোজিট +1 ইলেকট্রন 0, এটাকে বলা হচ্ছে কি? পজিট্রন। মানে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম পজিট্রন আর কি হলো? শক্তি উৎপন্ন করলো। আবার এই শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে এখানে এই হাইড্রোজেন 4টের মোট ভর হিলিয়াম আর ইলেকট্রনের ভরের থেকে দেখা যাচ্ছে বেশি, ভর ত্রুটি হচ্ছে। সেই ভরটা কি হচ্ছে? E=mc²। এই শক্তি অনুযায়ী কি হচ্ছে? E=mc² এই সমীকরণ অনুযায়ী কি হচ্ছে না শক্তিতে পরিণত হচ্ছে। তাই জন্যই এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রেও আমরা প্রচুর পরিমাণে শক্তি পাই। ঠিক আছে, আর এর ফলাফল কি হচ্ছে? নক্ষত্র সূর্যের অভ্যন্তরীণে যেহেতু এই ধরনের প্রক্রিয়া হতে থাকে, প্রচুর শক্তি উৎপন্ন হতে থাকে, যার ফলে সূর্য এবং নক্ষত্র ইত্যাদির অতিরিক্ত উষ্ণতা দেখা যায়। বোঝা গেল? তাহলে এই নিউক্লিয় সংযোজনটা এই অবধি হলো, আর এই অবধি তোমাদের এই অধ্যায়টা ছিল। তোমরা এটা বাড়িতে পড়বে, যদি কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে।